বিএনপি হোক, জামায়াত শিবির হোক বা অন্য কোনো দলের নেতাদেরকে ডান্ডাবেড়ি পরানো হতো, কিভাবে শক্ত করে কষে বেঁধে নিয়ে যাওয়া হতো। তো এখন যে এমপি মন্ত্রীরা যায় তাদের দেখলাম কি সুন্দর হাসি খুশি খোলামেলা, মানে তারা জেলখানায় খুব ভালো আছে। কেন? কিসের মামলা স্যার? ডিজিটাল বা কি বললাম, সরকার বিরোধী বলে তোরা তো গুলি করে মারা উচিত। বিনা দোষে জেল খাটলাম, না কোনো ক্ষতিপূরণ না কারো কোনো বিচার, কোনো কিছুই তো পাইনি। আমি আসলে দিন শেষে বিচার পাইনি কোনোভাবেই না। আর না পারলে প্লিজ আপনারা অন্য কাউকে হস্তান্তর করে দেন ক্ষমতা, আমাদের ইমোশন নিয়ে আর খেলেন না। স্পেসিফিক্যালি আমাদের যে নারীবাদী সংগঠনগুলো আছে, কোনো সংগঠন একটাবার দাঁড়ায়নি যে মেয়েকে ছাড়া হোক, মেয়েটা নির্দোষ। তাহলে আমরা নারীবাদী বললাম মানে কোন দিক থেকে? যে নারীবাদী সংগঠন মানে কেন আছে তারা? ক্ষমতার যদি ব্যবহারই না করা হয় তাহলে আইনমন্ত্রী মানে আইন উপদেষ্টা আছে কেন? সে কেন বসে আছে? কেন আমাদের ইমোশন নিয়ে এইভাবে মানুষের জীবন চলে গিয়েছে, সবকিছু চলে গিয়েছে, এই মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এভাবে তো বেইমানি করার কোনো মানে হয় না। যে ওপেন স্মোক করা যাবে না, এই জিনিসগুলো নিয়ে আমরা আন্দোলন করছি, কিন্তু এই যে ধর্ষণ তো বেড়েই গেছে ইদানিং। 8 বছর একটা মেয়ে মারা গেল, না কোনো নারীবাদী সংগঠন দাঁড়ালো, না কারো কোনো বক্তব্য শুনলাম, না কেউ কোনো বিচারের আওতায় আনলে। একটা দুটার বিচার করা হোক, তখনই তো মানুষ থেমে যাবে, কিন্তু কোনো কিছুরই তো বিচার হচ্ছে না। মানুষ তো বেপরোয়া ভাবে চলতেছে। ফ্যাসিস্ট হাসিনা আমাকে দিয়ে একটা নিদর্শন তৈরি করেছে, পুরো বিশ্বে, পুরো বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভয় তৈরি করেছে যে সংসারও সামলাবো, ঘরের কাজও করবো, আমি যদি নিজের ইচ্ছা থাকে আমি পড়াশোনা করে আমি চাকরিও করবো, আমি একটা প্রতিনিধিত্ব করবো দেশের। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক নারী দিবসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান দেশের কথা। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, আজ আমরা কথা বলবো হাসিনা বিরোধী আন্দোলনের একজন সম্মুখ যোদ্ধা এবং তার সময়কার সবচেয়ে নির্যাতিত, বেশি দিন কারা নির্যাতিত একজন শিক্ষার্থী। আপনারা তাকে চিনবেন, খাদিজাতুল কুবরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। খাদিজাতুল কুবরা, আপনাকে আমাদের এই আজকের আয়োজনে স্বাগত। অসংখ্য ধন্যবাদ বাংলা ভিশনকে এবং আপনাকেও আজকের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খাদিজা, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আহ, আমরা জানি যে প্রথমে আলোচনা করছিলাম যে আপনি সর্বোচ্চ বেশি দিন জেল খেটেছেন একজন শিক্ষার্থী হিসেবে এবং সেটা একজন অ্যাক্টিভিস্ট হিসেবে। আসলে আপনাকে জেল খাটতে হয়েছিল কেন? মানে কি হয়েছিল আসলে? 2020 সালে করোনাকালীন সময়ে যখন আমরা অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মগুলোতে একটু বেশি ঝুঁকে যাই, তো সেই সময় আমি কয়েকটা প্রোগ্রামের হোস্ট হিসেবে কাজ করি। 3-4টা প্রোগ্রাম করার পরে কিছু কথা বলতে পারতাম, মানে কলেজেও ডিবেটার ছিলাম বিভিন্নভাবে আর কি, সবাই একটু চিনতো ডিপার্টমেন্টেও। তো 2-4টা প্রোগ্রাম করার পরে 3 নাম্বার বা 4 নাম্বার প্রোগ্রামে আমাকে মেজর দেলোয়ারের সাথে একটা প্রোগ্রাম করার জন্য বলা হয়। ইউনিভার্সিটির সিনিয়র ছিল, তারা কিছু স্টুডেন্ট মিলে একটা পেজ চালাতো, হিউম্যানিটি ফর বাংলাদেশ নামে। তো সেখানে আমি হোস্ট হিসেবে কাজ করি। আমাকে কিছু প্রিসক্রাইব করা প্রশ্ন দিয়ে দেয়, তো আমি সেগুলো জিজ্ঞেস করি। তো ওই প্রশ্নগুলো দেখলে আসলে এরকমটা মনে হবে না যেখানে সরকারের বিরুদ্ধে আসলে কিছু বলা হবে, নর্মাল কথাবার্তা ছিল। তো সেখানে মেজর দেলোয়ার এসে বললো যে এই সরকার ফ্যাসিস্ট, হাসিনা ফ্যাসিস্ট। তো এই সুবাদে আমাকে 1 নাম্বার আসামি দেওয়া হয়। মামলা হয় 2020 সালেই, কিন্তু মামলাটা হওয়ার পরে আমরা কেউই জানি না, আমার ফ্যামিলি মেম্বার বা আশেপাশে আমরা কেউই না। 2022 সালে মামলাটাকে একটু পাকাপোক্ত করে তারপর আমাকে ধরে নিয়ে যাওয়া হয়। ধরে নিয়ে যাওয়ার পরে সেটা হচ্ছে 2022-এর অগাস্টে। 2022-এর অগস্টের 27 তারিখ রাতের বেলা রাত 10টার দিকে আমাকে ধরে নিয়ে যাওয়া হয় বাসা থেকে? বাসা থেকে পুলিশ এসে ধরে নিয়ে যায়। সে সময় পুলিশ কি বলেছিল আপনাকে, আসলে কেন ধরে নিয়ে যাচ্ছে? বা আমাকে, আমি যখন গেটটা খুললাম আমি দেখলাম যে পুলিশ আসছে, তো আমি ভেবেছিলাম যে হয়তো স্কুলে মারামারি হয়েছে, ছোট ভাইয়ের জন্য আসছে। পরে বললো আপনি কে? বললাম আমি খাদিজাতুল কুবরা। পুরো নাম মানে প্রথমে শুরু নাম বলে আমি খাদিজা, বলে পুরো নাম বলেন। তারপরে বলার পরে বলে ভিতরে আসতে পারি? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন বাসায় কেউ ছিল না, আমি আর আম্মু ছিলাম, আর কেউই ছিল না। তারপরে এরকম করে তারা এক পর্যায়ে বলে এরকম কি প্রোগ্রাম করেছেন? আমি বললাম হ্যাঁ করেছি। পরে আমি রেফারেন্স দিলাম, আমাদের মিরপুর থানার এএসপি আমার ইউনিভার্সিটির সিনিয়র, তার সাথে আমি সামহাউ কানেক্টেড। তো সে তার কথা বললাম, বললো আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়ের সাথে কথা বলে চলে আসেন। তো এটা বলার পর আমি গেলাম, তারপর তো আমাকে আটকালো। মানে কোথায় গেলেন তখন আপনি? মিরপুর থানায়। মিরপুর থানায়? হ্যাঁ। তো পরবর্তীতে বললো যদি, এখন আমি জিজ্ঞেস করতেছি গাড়িতে যে আমি কখন যাব, আমার কালকে ভার্সিটিতে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। বলতেছে এখন আসছেন, যখন কোর্ট পারমিশন দিবে তখন যাবেন। তো মামলা কি আসলে মামলার মারপ্যাচ কি এগুলো আমরা ফ্যামিলির কেউ বা আমি তো পার্সোনালি বুঝি না। কোর্টে গেলাম, কোর্ট থেকে জেলখানায় পাঠানো হলো।
তো সেখানে যাওয়ার পর লোয়ার কোর্টে অনেকবার জামিন চাওয়া হলো, 6 থেকে 7 বার নাকচ করা হলো। হাইকোর্টে যে জামিন চাওয়া হলো, প্রায় 6 মাস পরে ফেব্রুয়ারির 12-13 তারিখে আমার জামিন হয়। হওয়ার পরপরই উপর কোর্ট থেকে, হাই কোর্ট থেকে আমাকে 14 দিনের জন্য স্টে করা হয়। সেই 14 দিন কাটতে কাটতে মে মাসের 30 তারিখ আমার সিরিয়াল আসে। জাজ একবার শোনার পরে, ফয়েজ সিদ্দিক ছিল, সে বলল যে আমরা কেসটা আরেকবার শুনবো। তো জুলাই মাসের 10 তারিখে ডেট দেওয়া হলো আমার জ্যোতির্ময় বড়ুয়া স্যারকে, আমার লয়ার। তারপর জুলাই মাসের 10 তারিখ তারা শুনে অনেক মন্তব্য করলো ভিতরে। তারপরে তারা আমাকে আবার 4 মাসের জন্য স্টে করে দিল। মানে জামিন স্থগিত জামিন করে দিল। আবার 4 মাসের জন্য স্টে করে দিল, মানে একবার ডেট দিচ্ছিল, 2বার স্টে করলো। তারপরে নভেম্বরের 16 তারিখ জামিন হয়, 20 তারিখ বের হই। যখন বের হলেন, বের হওয়ার পরে মানে এই টোটাল একটা লং জার্নি আপনার জন্য ছিল। আপনার তখন তো আপনি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, মাত্র ইউনিভার্সিটিতে পড়েন। তা সেই সময় আসলে এই ধরনের একটা ঘটনা আপনার উপর নিশ্চয়ই মানসিকভাবে এবং আপনার পরিবারের উপর বিশাল একটা ঝড় ছিল আপনার জন্য। আসলে আমি তো শুধু মানসিক কষ্টটাই ওইখানে বসে সাফার করেছি, কিন্তু যেটা আসল ব্যাপারটা ছিল সেটা গিয়েছে মার বোনের উপর দিয়ে। বাবা যেহেতু বিদেশে ছিল, আমরা কারো থেকে কোনো ধরনের বিন্দু পরিমাণ সাপোর্ট পাইনি। আমার মা আমার বোন যখন ইউনিভার্সিটিতে যায়, যে প্রক্টর স্যারের সাথে কথা বলে, প্রক্টর স্যার আমার মার বোনকে রীতিমতো অপমান করে যে এদেরকে এইখানে দরজা কে দেখাই দিছে, গলা ধাক্কা দিয়ে বের করে দাও, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আম্মু কান্নাকাটি বলতেছে, স্যার কিছু করার নেই, মেয়ের বাবা নেই, আপনারাই তো পরিবারের মতো বা আপনাদেরই সন্তান, একটু দেখেন। আবার অপমান করে বললো ওর তো অনেক লোভ, ও গদি পাবে, ও কি মনে করো শেখ হাসিনা চলে যাবে বা ছেড়ে দিবে এটা ওর মনে হয়? শেখ হাসিনা কখনো নামবে না। সে একজন টিচার হয়ে এরকম ব্যবহার করলো আমার ফ্যামিলির সাথে, বের করে দিল। তারপরে ডিপার্টমেন্টের যে থেকে বলল যে ও যে ক্লাস করছে বা এখানে রেগুলার ছিল, ও 2 বছর তো পলাতক ছিল না, মানে আমাকে পলাতক দেখানো হয়েছে। তো কেউ রেসপন্স করছিল না, কোনো টিচারের রেসপন্স না করছিল না। ভয়ে কেউ রেসপন্স করছিল না। পরবর্তীতে অনেক কষ্টে মেবি কিছু কালেক্ট করে ডিপার্টমেন্ট থেকে যে আমি ক্লাস পরীক্ষা ছিলাম, আমি অ্যাটেন্ড করেছি, আমি সবকিছু, আমি পলাতক ছিলাম না। প্রক্টর স্যারের কাছে আবার যায়, সে আবার অপমান করে আমার মা আর বোনকে বের করে দেয়। তারপরে এরকম একটা অবস্থা যে আমার ফ্যামিলি সকাল ভোরে বেরোচ্ছে, রাত 10টা-11টায় বাসায় ফিরতেছে, কারোর কাছে কোনো সাহায্য পাচ্ছে না। আমার এলাকার নিখিলের কাছে গেল, সে এমপি না কিছু একটা ছিল, যাই হোক, রীতিমতো আমার মাকে সবার সামনে মানে খুব বাজে ভাবে অপমান, মেয়ে ছেড়ে দিয়েছেন, লজ্জা করে না মেয়েকে দিয়ে যাতা, মানে অনেক বিচ্ছিরি কথাগুলো বলছে। তাও মা ভাবছে যদি কিছু হয়, জায়গায় জায়গায় দৌড়েছে, বিভিন্ন এমপি মন্ত্রীর কাছে যোগাযোগ, কেউ হেল্প করেনি। এমন অবস্থা যে লয়াররাও মামলা নিতে চাচ্ছে না, লয়াররা বলতেছে যে না এই মামলা নিতে পারবো না। আমার ফ্যামিলি কোনো কুল কিনারা পাচ্ছে না, যে যা বলতেছে টাকা পয়সা বলতেছে, হ্যাঁ ঠিক আছে যা আছে সব বিক্রি করে দিব, হ্যান তেন অনেক কিছু বলতেছে। পরবর্তীতে ডেইলি স্টারের জায়মাপুর দ্বারা হচ্ছে জ্যোতির্ময় বড়ুয়া স্যারের কাছে গেল। তো স্যার এরকম ভিকটিমদেরকে নিয়ে কাজ করে, পরে স্যার কোনো ধরনের টাকা পয়সা নেয়নি, স্যারই হচ্ছে হেল্প করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, স্যারই ছিল। ইভেন আমার যেদিন বেইল হয় তার একদিন আগে আমার পরীক্ষা রুটিন দেয়, ওইটা নিয়েই স্যার দাঁড়ায়। নতুন যখন প্রধান বিচারপতি চেঞ্জ হয় তখন, যে স্যার হলো তো একটু ছেড়ে দেন না, 3 দিন পরে পরীক্ষা, বের হয়ে পরীক্ষাটা দেখ। আমার ফ্যামিলি জানে না, স্যার নিজের থেকেই মানে একদম নিজের মনে করে সবকিছু করেছে। তো হয়তো স্যারের জন্যই বের হওয়া। বন্ধুরা, সহপাঠী, তারপর আমার বিভিন্ন আত্মীয় স্বজন যারা, ব্যাপারটা মানে হচ্ছে যে তাদের কাউকেই পাশে আসলে পাওয়া যায় না। সবাই তো নিজেরটাই ভাববে, এরকম মানে কি প্রচার হয়েছে যে আমার মামলায় কেউ যদি আসে তাকেও ঢুকিয়ে দেওয়া হবে, কেউ তো নিজের লাইফ রিস্ক দিবে না। আমার ডিপার্টমেন্ট থেকে আমার কোর্টের রুমটা দেখা যায় ডিপার্টমেন্টে দাঁড়ালেই, বারান্দা থেকে বা রুম থেকে, কিন্তু কেউ নিজের থেকে গরজ করে খুব কয়েকদিন গিয়েছে। তারপর আমি এসে ওদেরকে মেসেজ দেওয়াতাম গ্রুপে যে খাদিজা, মানে আমি আসছি, আপুকে বলতাম আপু একটু বলো আমি আসছি, আমাদেরকে দেখবো। তখন আবার কিছু মানুষ আসতো। তো কারো তো অত ইম্পর্টেন্ট আমি ছিলাম না তাদের জন্য যে তারা আমার খোঁজ খবর নিবে। আর সবচেয়ে লজ্জাজনক ব্যাপার আমার জন্য এটা যে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি আমার জন্য আন্দোলন করেছে, কিন্তু আমার ইউনিভার্সিটি সবার শেষে দাঁড়িয়েছে, তারা এতটা ভয় ছিল। আর জেল গেটে আমি, আমার মা বোন
ছাড়া অন্য কারো চেহারা কখনো দেখিনি। এই 15 মাসে আমাকে আমার কোনো ফ্রেন্ড বা কেউ দেখতে যায়নি। শুরুতে তারা কিছুদিন কয়েক মাস খবর নিয়েছে, তারপর আমি বলতাম, কিন্তু এক সময় আমি ছেড়ে দিয়েছি যে আমার কাউকে দরকার নেই। ফ্যামিলি যাদের মেম্বারও জন্য কেউ কোনো যাদের আসেনি। যাদের হয়ে প্রোগ্রামটা করলেন তাদের পক্ষ থেকে কোন রেসপন্স আপনারা পাননি? তাদের তো রেসপন্স হয়ই না। ইভেন যে আমাকে দিয়ে এগুলো করেছে সে পলাতক। সেও কি আসামি ছিল? না, সে কেউ আসামি ছিল না, কোনো আয়োজক কমিটি ছিল না। কিছু আশ্চর্যের ব্যাপার, এই যে আপনি একটা প্রোগ্রাম হোস্ট করছেন, আপনি আর আমি, তো এই দুজনের মধ্যেই তো প্রোগ্রামটা না, এর দায়ভার একটা আছে, চ্যানেলের আছে, সবকিছুর আছে। কিন্তু আমার ওইরকম কিছুই ছিল না। 1 নাম্বার আসামি আমাকে করা হয়, 2 নাম্বার আসামি মেজর দেলোয়ারকে। মেজর দিলওয়ার তো বাইরে আছে, এই সে কারণে বাইশে, তাকে তো হ্যাঁ ধরার সে কোনো বাইরে। অপশন নেই। মানে কোর্টরুমে এভাবে বলা হয়, এই মেয়ে তো অনেক ডেয়ারিং, এই মেয়ে বের হলে দেশে আগুন জ্বালাই দিবে, এই মেয়ে অনেক সাহস, এটা সেটা। কিন্তু আমি তো বের হওয়ার পর আর কিছু করিনি, তাহলে মানে একটা মেয়েকে তারা এত ভয় কেন পেল? আপনার সাথে এত বড় অন্যায়টাকে আপনি কিভাবে দেখছেন? আমার ক্ষেত্রে 3 থেকে 4টা মানবাধিকার ভায়োলেশন হয়েছে। দেখেন কিভাবে। প্রথমত 17 বছর ছিল, সেখানে 22 আর 24 দেখিয়ে আমাকে অ্যাডাল্টদের মতো বিচার করা হয়েছে। তারপরে আমি ন্যায় বিচার পাইনি। 2 থেকে 3 বার স্টে করা হয়েছে, যেটা আসলে ঠিক না। তারপরে যেটা হচ্ছে সবচেয়ে বড় গর্হিত কাজ হয়েছে, সংবিধান বিরোধী, সেটা হচ্ছে মানে অ্যাজ পার দ্য কনস্টিটিউশন আন্ডার ট্রায়ালের কোনো আসামিকে ফাঁসির সেলে দেওয়া যাবে না। কিন্তু জেল কর্তৃপক্ষ আমাকে ফাঁসির সেলেও দিয়েছে, সেটা আইনমন্ত্রীও জানতো। আইনমন্ত্রীর ফোন কলে আমাকে ফাঁসির সেল থেকে বের করে, কিন্তু এগুলো কোনো বিচার হয়নি। ন্যায় বিচার তো পাইনি। 15 মাস আমাকে খালাস দেওয়া হয়েছে মামলা থেকে। না এর কোনো ক্ষতিপূরণ আমি পেয়েছি, না এর কোনো কিছুই আমি পাইনি। তাহলে এতগুলা যে আমার হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, কয়টার জবাব কে করবে? এই জিনিসগুলো আসলে কেউ তো দায়ভার নেয়নি, এই পর্যন্ত নেয়নি। আমাকে বলা হয়েছে মামলা করো। এখন আমি যদি মামলা করতে যাই, আমারও তার পিছনে দৌড়াতে হবে। অতটা আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নাই, মেন্টাল সিচুয়েশন নাই যে আমি একটা মামলার পিছনে দৌড়াবো। তো আমি আসলে দিন শেষে বিচার পাইনি কোনোভাবেই না। আর ফ্যাসিস্ট হাসিনা আমাকে দিয়ে একটা নিদর্শন তৈরি করেছে, পুরো বিশ্বে, পুরো বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভয় তৈরি করেছে যে মেয়ে হও, স্টুডেন্ট হও, যাই হও, কিছু না বলো, কিন্তু আমার বিরুদ্ধে যে কোনো কিছু হলেই সেখানে যেই থাকবে সে রেহাই পাবে না। আজকে নারী দিবস, আপনি একজন নারী, ফ্যাসিস্ট হাসিনা তখনও তো একজন নারী ছিল, নারী হিসেবে তো আপনি আলাদা একটা সুবিধা পাওয়ার কথা ছিল। এই তার মানে নিদর্শন ছিল যে নারী হোক যাই হোক। আর একটা ব্যাপার আশ্চর্যের, আমি শিওর জানি না, তাও আমি যতটা জানি, কোনো নারীবাদী সংগঠন সে সময় আমার জন্য দাঁড়ায়নি। মেয়েরা দাঁড়িয়েছে, স্টুডেন্টরা দাঁড়িয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি আমাদের যে নারীবাদী সংগঠনগুলো আছে, কোনো সংগঠন একটাবার দাঁড়ায়নি যে মেয়েকে ছাড়া হোক, মেয়েটা নির্দোষ। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রাপ্তি আপু ছিল, অনেক কিছু করেছে সে আমার জন্যে। ঢাকা ইউনিভার্সিটিতে মশাল জানানো, দৌড়াদৌড়ি বা যাই হোক, কিন্তু মানে শেষের একটু আগে যে আপু কেন জানি ভয় পেয়ে থেমে যায়, এই মানুষটাই দেখেছি অনেক বেশি ফাইট করেছে। বা সব জায়গায় মেয়েরা দাঁড়িয়েছে, ইটস ট্রু, অ্যাজ আ স্টুডেন্ট, কিন্তু কোনো নারীবাদী সংগঠন আমার জন্য দাঁড়ায়নি। ইভেন এখনো কেউ আমার সাথে কোনো ধরনের কানেক্ট করেনি। তাহলে আমরা নারীবাদী বললাম মানে কোন দিক থেকে? যে নারীবাদী সংগঠন মানে কেন আছে তারা? এখন তো আপনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারতেন, নতুন আপনার বিচার প্রত্যাশা করতে পারতেন, এই বিচার আপনার সাথে যে অন্যায় হয়েছে সেই প্রত্যাশা এখন আপনি করতে পারছেন না কেন? আজকে জুলাই বিপ্লব হলো, 8 থেকে 9 মাস হয়ে গেল। যে জিনিসগুলো এভিডেন্ট নাই সেই জিনিসগুলো বাদই দিলাম, কিন্তু যে জিনিসগুলো প্রমাণ আছে সেই জিনিসগুলোরই তো বিচার হচ্ছে না। তাহলে আমরা এই সরকারকে বসিয়েছি কেন? এই সরকার আছে কেন? আইন উপদেষ্টা কেন আছে? এই যে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইনগুলো, এগুলো এখনো বাতিল হয়নি। আমরা যারা ভিকটিম আছি তারা এখনো দিনের পর দিন কোর্টে চক্কর কাটতেছে, লয়ারকে টাকা পয়সা দিতে হচ্ছে, সবকিছু একটা। আর এই আইনটা বারবার সংশোধন করা হচ্ছে, বারবার পাল্টানো হচ্ছে, ঘুরে ফিরে সেই ফ্যাসিস্টের ধারাগুলোই তারা ঢুকানো হচ্ছে। আসিফ নজরুল স্যার যদি নাই পারে তাহলে সে জানাক বা ক্ষমতা অন্য কাউকে হস্তান্তর করুক, কিন্তু এইভাবে বসে থেকে আমাদের ইমোশন নিয়ে তো খেলা করার কোনো মানে হয় না আসলে। আমার বিরুদ্ধে যারা মামলা করেছে বা যেই মানুষগুলো যেভাবে আমাকে টর্চার করেছে সবকিছুই তো প্রমাণিত। যারা এই যে জুলাই আন্দোলন যেসব মানুষগুলো মেরেছে, মানুষগুলোকে হত্যা করেছে, সেই যারা প্রমাণ নেই সেটা বাদ দিলাম, যে ফুটেজগুলো আছে সেগুলো দেখেও তো কোনো বিচার হচ্ছে না। একটা বিচার হওয়া তো উচিত ছিল। আমরা আগে দেখতাম যে বিএনপি হোক, জামায়াত শিবির হোক বা অন্য কোনো দলের নেতাদেরকে ডান্ডাবেড়ি পরানো হতো, কিভাবে শক্ত করে কষে বেঁধে নিয়ে যাওয়া হতো। তো এখন যে এমপি মন্ত্রীরা যায় তাদের দেখলাম কি সুন্দর হাসি খুশি খোলামেলা, মানে তারা জেলখানায় খুব ভালো আছে। কেন?
তাহলে এই থেকে আমাদের শিক্ষা কি হয়, মানে আমরা তো কোনো শিক্ষা পাচ্ছি না। আমরা একটু আপনার সাথে, আপনি তো দীর্ঘদিন জেলখানায় ছিলেন, সেখানে আপনার সাথে কি ধরনের আচরণ করা হচ্ছে এই বিষয়টা একটু শুনতে চাই। আম, জেলখানায় তো মানে শুরু থেকে কেন জানি আমাকে খুব বেশি মেন্টাল টর্চার করা হয়েছে। আমি যাওয়ার পরে যেদিন আমি মানে অফিস রুমে বসি, যেখানে চেক করে সবকিছু এন্ট্রি করে, বিড়াল এসে আমাকে একটা আঁচড় দেয় পিঠের মধ্যে, জাস্ট বসছি ওই মুহূর্তেই, মানে এমন একটা অবস্থা। তো ভিতরে যে আমি বললাম যে আমাকে তো বিড়াল খামচি, তারা বললো বাসার থেকে ইনজেকশন নিয়ে আসেন। তো আমার তো আঁচড়টা দিয়েছে বিড়াল যে আমার জেল গেটে, তাহলে আমার বাসা থেকে কেন ইনজেকশন এনে দিই, তাহলে আপনাদের দায়ভারটা কোথায়? তারপর আমাকে প্রথমে, যেহেতু একটু এডুকেটেড ছিলাম, তো আমাকে মেডিকেলে রাখা হয় রাইটার হিসেবে। আমাকে দিয়ে এত কাজ করালো তারা, মানে নতুন পেয়ে সেই ভোরবেলা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত আমাকে দিয়ে কাজ করাতো। এমন অবস্থা, আমি কিডনি পেশেন্ট ছিলাম, আমাকে একদিন বলতেছে যে তুমি টাইলস পরিষ্কার করো, টাইলস ঘষতে। আমি বলছি এটা আমি আর পারবো না। ঘর মুছতে, মানে আমাকে টাইলস ঘর মুছতে বলতেছে, আমি বলছি আমি পারবো না। পরে আমার সাথে যা তা ব্যবহার, আমাকে দিয়ে ময়লার বালতিও টানাইছে, ঘাস কাটছি, মাটি কাটছি, তারপর হচ্ছে ফ্লোর ঘষা থেকে শুরু করে অনেক কিছু করছি, শুধু ভারী জিনিসগুলো নেই নাই। তো জেলখানায় মানে কয়েকটা সেক্টর আছে, মেডিকেলের কাজ করেছি, রুম রাইটার হিসেবেও কাজ করেছিলাম, কাঁথা সেলাই করেছি, সবকিছু মোটামুটি করা হয়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেইখানে জি। নর্মাল আসামিদের একটা ওয়ার্ড থাকে, সেইখানে এক রুমে 40 থেকে 45 জন মানুষ থাকে। এক হাত 4 আঙ্গুলের বিছানায় ঘুমিয়েছি, পচা নষ্ট খাবার খেতে হয়েছে, পচা ভাত ছিল, অনেক কিছু আর কি, সবকিছু মিলে। মানে আপনার সাথে স্পেসিফিক এমন কিছু আছে যেটা আপনি মানে সব সময় আপনাকে পীড়া দেয়, এই টাইপের কোনো কিছু আছে যেটা হ্যাঁ, আপনাকে আমি অনেক ভোগায়? অনেক জায়গায় বলেছি, ইভেন একটা প্রোগ্রামে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকেও বললাম যে আমার সাথে যে জেল সুপার ওবায়দুল কাজগুলো করেছে, জিনিসগুলোর বিচার কি আমি পাবো না? এটা তো পেপারেও আসছে, ডেইলি স্টারেও আসছিল ব্যাপারটা। আমি রোজা রেখে মেডিকেলে যাওয়ার কারণে পরবর্তী আমি রোজা ভাঙি, শাবান মাস ছিল, সে আমাকে সেল পাস করিয়ে দেয় 7 দিনের, যেটা হচ্ছে কনস্টিটিউশন অনুযায়ী কোনোভাবে গ্রহণযোগ্য না, কারণ আন্ডার ট্রায়ালে কাউকে সেলে দেওয়া যাবে না। আমি ফাঁসির আসামিদের সাথে 5 দিন থাকি। আইনমন্ত্রী জানার পরে আমার লয়ার জানে, আমার বাসার লোকজন জেনে লয়ারকে জানায়, লয়ার পরে আইনমন্ত্রীর মাধ্যমে সামহাও আমাকে ওইখান থেকে বের করে। আমাকে ওই সময় সুপার ওবায়দুল হচ্ছে ডেকে বলতেছে, মানে একটা জায়গা থাকে যেখানে তারা বিচার করে, বলতেছে কিসের মামলা? তো আমি বললাম, আমি কান্না করতে, বলতেছে স্যার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা। বলতেছে কি পর্নোগ্রাফি? তো আমি তখন একদম কান্না করে দিলাম যে না না স্যার, না না। কিসের মামলা? স্যার ডিজিটাল, কি বললাম, সরকার বিরোধী বলে। তোরা তো গুলি করে মারা উচিত। তো এইভাবে সরকার তো নিয়ে বলছে। এইভাবে একদম ডিরেক্টলি, মানে আমি কাঁপতেছি একটা জায়গায়, কান্না করতেছি লিটারেলি, যে স্যার আমার কি ভুল করছে আমি জানি না, আমাকে মাফ করে দেন, আমাকে সেলে দিয়ে না, আমাকে পানিশমেন্ট দিয়ে না। বলতেছে তোরে তো গুলি করে মারা উচিত, সরকারটা খাস পরশ, এগুলো বলস। পরবর্তীতে আমি কান্নাই করতেছি যে স্যার একটা বারের জন্য মাফ করে দেন, আমাকে সেলে দিয়েন না স্যার। তাও আমাকে সেলে দিল, 5 দিন রাখলো সেখানে। সেলে তো লক আপ করে রাখা হয়, মাত্র 2 ঘন্টা ছাড়া হয়, এরকম টর্চার গুলো করে। তারপর সেখানে কি আপনি একাই ছিলেন না সাথে আরো? না, সাথে আরো 3-4 জন, মানে ফাঁসির আসামিদের সাথে রাখা হয়েছিল নারী আমাকে। সবাই? ফাঁসির আসামি এবং জিএমবি সন্ত্রাস বিরোধী এদের সাথে রাখা হয়েছিল। তো পরবর্তীতে এই সুপার ওবায়দুল আমাকে রুম থেকে বের করা বন্ধ করে দেয়। আমি রুম থেকে বের হইতে পারতাম না, কেউ আমার সাথে কথাও বলতো না। শুরুতে 1 হাত 4 আঙ্গুলের বিছানা ছিল, পরবর্তী সেটা 1 হাত করে দেওয়া হয়। বলা হয় যে ওর সাথে কেউ কথা বললে তারও সুযোগ সুবিধা। আমি তো অনেক ভয়ে থাকতাম, আমাকে কোথাও যেতে দিত না, বের হইতে দিত না রুম থেকে, বলে দিত এদিকে ওইদিকে যেতে পারবো না, আর ওর ভয়ে কেউ কোনো কথাও বলতো না। অনেকবার চেয়েওছে আমাকে, মানে খুব কয়েকবারই হেনস্থা করেছে, মানে শুধু ফিজিক্যালিও আমাকে হার্ম করতে পারেনি, আমার মিডিয়া হতো এই জন্যে। তো সব মিলে ওইখানে অনেক বেশি টর্চার করেছে তারা। আমার সবচেয়ে যে মানে একটা বিভৎসকর পরিস্থিতি, মানে আমি কিডনি পেশেন্ট ছিলাম, তারা আমার রিপোর্টটা পর্যন্ত পাল্টায় দেয়। ফার্মাসিস্টকে বলতাম আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যান, আমার অনেক কষ্ট হচ্ছে, কেউ আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়নি। পরে কোর্ট পারমিশন করার পরেও তারা আমার রিপোর্টটা পাল্টিয়ে দেয়, মানে কতটা ভাবে তারা আমাকে হেনস্থা করেছে। পরবর্তীতে পাপিয়া আমার কাজকর্ম বন্ধ করে দেয়, ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়, সবকিছু বন্ধ করে দেয় পাপিয়া নিজে। আমাকে তারা যা যা করেছে, যে পানিশমেন্টগুলো দিয়েছে, আমার কাছে সবকিছু প্রমাণ আছে, আমার লয়ারের কাছেও আছে, কিন্তু কেউ তো আসে না। আমি তো সব জায়গায় যেয়ে বলি, উপদেষ্টাকে বললাম, জায়গায় জায়গায় প্রোগ্রামে বললাম, কই কেউ তো আসে নাই। কিন্তু আপনি কি আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়ার জন্য গিয়েছেন কোথাও? তাদের বিরুদ্ধে কোথাও অভিযোগ দিয়েছেন? এই যে পরে শুরুতেই বেরিয়ে তো আসার আমি পরে? বললাম, মিডিয়াতে, সব জায়গায় মিডিয়াতে বলি, তারা বললো যে মামলা করা হয়েছে। বললাম মামলা করলে তো আমারও মামলার পিছনে দৌড়াইতে হবে। মানে তখনও ভুক্তভোগী ছিলেন, তখন ধরন ছিল এক ধরনের, হ্যাঁ, এখনো আপনি অনেকটা ভুক্তভোগী রয়ে গেলেন, বিষয়টা কি এরকম? এক প্রকারই তো, কারণ আমি
তো বিচারও পেলাম না, বিনা দোষে জেল খাটলাম, না কোনো ক্ষতিপূরণ, না কারো কোনো বিচার, কোনো কিছুই তো পাইনি। ওবায়দুলের আমি বিচার চাই। যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে যেই সব এসআই বা যারা আমার নামে মামলাগুলো করেছে, আমি তাদের বিচার চাই। ফয়েজ সিদ্দিকের বিচার চাই আমি। সে যেভাবে আমার মামলাটাকে এভাবে এতদিন দীর্ঘ করেছে। তারপরে হচ্ছে অ্যাটর্নি জেনারেল যারা ছিল, আমি এই মানুষগুলোর বিচার চাই। আমার মনে হয় একটা দুইটা বিচার করলে না একটা নিদর্শন থাকবে, যেমন শেখ হাসিনা তৈরি করে দিয়েছে। মানুষ ভয়ে হলে একবার হলেও চিন্তা করবে যে 17 বছর পরে হোক, 20 বছর পরে হোক, আমাদের বিচার তো হবেই। তারপরে এই যে আমি 15 মাস বিনা দোষে জেল খেটেছি, বা আমার যে ভিকটিমস নেটওয়ার্ক আছে, আমরা সবাই 4টা দাবি তুলেছিলাম। আমরা ক্ষতিপূরণ চাই, মামলা বাতিল চাই। এই জিনিসগুলো তো হয়নি। এই জিনিসগুলো আমরা দাবি করে যাচ্ছি তো করে যাচ্ছে। যে মুশতাক মারা গেল ডিজিটাল নিরাপত্তা আইনে, কোনো বিচার হয়নি কেন? এগুলোর উত্তর তো নাই, কে দিবে আমাদেরকে? এখন এই মুক্ত বাংলাদেশের কোনো মানে কি আসলে আপনারা? এটাই এখনো শুরু থেকে বলে যাচ্ছে, এখনো বলতেছে যে মানে কি, বা কোনো বিচার হচ্ছে না, কিছু হচ্ছে না, বিচারহীন দেশে আমরা বসবাস করতেছি, স্বাধীনতা নাই, মত প্রকাশ কিছুই, মানে কি আসলে হচ্ছে আমি আসলে জানি না। এই জন্যই তো বললাম, যাতে সরকারের উচিত এমন ভাবে কাজ করা যে মানুষ যাতে আবার কখনো তাদের একটা দীর্ঘশ্বাস এসে না বলে যে আল্লাহর কাছে বিচার দিলাম, আগের যে পরিস্থিতি ছিল, বা বলে যে শেখ হাসিনাই ভালো ছিল। আর না পারলে প্লিজ আপনারা অন্য কাউকে হস্তান্তর করে দেন ক্ষমতা, আমাদের ইমোশন নিয়ে আর খেলেন না। আসলে এই কথাগুলো হয়তো বা অনেক ভিতর থেকে আসছে, অনেক দুঃখ যন্ত্রণা এবং যাতনা থেকে আসছে। তারপরেও আপনি হয়তো বা কোনো কিছু প্রত্যাশা করেন কিনা? এই যে এখনো প্রত্যাশা যে আমি এই জিনিসগুলোর বিচার চাই, প্রত্যেকটা মানুষের বিচার চাই। জুলাই আন্দোলনে এই যে মানুষগুলো দোষী, আমরা তাদের বিচার চাই। একটা মুক্ত স্বাধীন মত প্রকাশের বাধা ছাড়া একটা দেশ চাই। আমরা নিরাপত্তা চাই। তাদের সাথে দেখলাম কি সুন্দর সবাই হাসি খুশি কুশল বিনিময় করছে। কেন? তাহলে তারা যে অপরাধী, এই জিনিসটাও তো তাদের গিল্টিনেস ফিলটা নেয়। তাহলে বিচার কেন হচ্ছে না? জেলখানায় 10 থেকে 12 বছর কেটে যে একটা মামলার বিচার করতে যে কেন এই জিনিসগুলো হয়? তাহলে 10 থেকে 12 বছর পরে যখন মানুষটা নির্দোষ প্রমাণিত হয়, বা তার 10 বছরের সাজা হয়, তাহলে তার এই 2-3 বছর কে ফিরিয়ে দিবে? এই জিনিসগুলো তো আমি নিজের চোখে দেখে এসেছি, আমি ভুক্তভোগী। আপনি কি দাবি করেছিলেন, আপনার কাছে মনে হয় না যে আসলে আমার 15 মাস আমাকে কে ফিরিয়ে দিবে? আমি তো বলেছি যে কে ফিরিয়ে দিবে আমার 15 মাস আমাকে। তো যখন আমাকে মাঝে মাঝে আমি বললাম যে মানুষগুলো আমার বিরুদ্ধে মামলা করেছে, যারা এই পলিটিক্স গুলো করেছে বা আমার জামিন আটকে রেখেছে, এই মানুষগুলোর বিচার করেও তো একটা নিদর্শন রাখা যায়। কিন্তু ক্ষমতার যদি ব্যবহারই না করা হয়, তাহলে আইনমন্ত্রী মানে আইন উপদেষ্টা আছে কেন? সে কেন বসে আছে? যদি সেই বিচারগুলো করতেই না পারে, তাহলে তো কোনো লাভ নেই। কেন আমাদের ইমোশন নিয়ে এইভাবে মানুষের জীবন চলে গিয়েছে, সবকিছু চলে গিয়েছে, এই মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এভাবে তো বেইমানি করার কোনো মানে হয় না। তার মানে আগের সরকার আর এই সরকারের মধ্যে আপনি পার্থক্যের জায়গা খুব কমই দেখতে পাচ্ছেন। আগে একটা ছিল যে মানুষ ফ্রিডম পেত না, কথা বলতে পারতো না, একটা ভয় ছিল। এখন হয়তো সেই জিনিসটা নেই, কিন্তু বিচার কোথায়? ন্যায় বিচার কোথায়? আমরা এখনো তো রাতের বেলা বের হতে পারি না। আমরা দেখতেছি এখানে চিন্তাই হচ্ছে, ওইখানে মানুষ মারতেছে, এগুলো তো চলতেছে। ধর্ষণ তো বেড়েই গেছে ইদানিং। 8 বছর একটা মেয়ে মারা গেল, না কোনো নারীবাদী সংগঠন দাঁড়ালো, না কারো কোনো বক্তব্য শুনলাম, না কেউ কোনো বিচারের আওতায় আনলে। একটা দুটার বিচার করা হোক, তখনই তো মানুষ থেমে যাবে। কিন্তু কোনো কিছুরই তো বিচার হচ্ছে না, মানুষ তো বেপরোয়া ভাবে চলতেছে। তাহলে তো মানে এক কথায় চলেই আসে মানুষের মুখে যে আগেই তো তাহলে ভালো ছিল। তার মানে এটা যে বয়ান এস্টাবলিশড হচ্ছে, সেটার জন্য এই সরকারও কিছুটা তাদেরকে দায় বহন করতে হবে। অবশ্যই অবশ্যই। সেই জায়গা থেকে আজকে আমরা শুরুতেই বলছিলাম যে নারী দিবসের আলোচনায় আমরা একজন সাহসী নারীকে আমরা নিয়ে এসেছি, যে নারীদের প্রতিনিধি হিসেবে তার উপর দিয়ে অনেক ঝড় গেছে। এখন সামনে যদি বলি যে আমরা একটা প্রত্যাশা করতে পারি, যে কি ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখেন আপনি? যেহেতু আজকে নারী দিবস নিয়ে আমরা নারীদের সমতা বা অধিকার নিয়ে কথা বলি, আমরা আসলে সমতাটা এইখানে খুঁজতে যাব না যেখানে কন্ট্রোভার্সি তৈরি হয়। যেমন আমরা এটা বলতে পারবো না যে ছেলেরা ওপেন স্মোক করে তাই বলে আমরাও করতে পারবো, ছেলেরা স্লিভলেস পরে তাই বলে আমরাও করতে পারবো। এই জিনিসটা না করে আমরা অন্য দিক থেকে সমতা খুঁজি। যেমন ছেলেরা যদি ভালো একটা পজিশনে যাওয়ার ক্ষমতা রাখে, তাহলে আমরাও সেটা রাখতে পারি। ছেলে যদি ভালো একটা চাকরি পায়, বাসস্থান পায়, শিক্ষা পায়, তাহলে আমরা সেই জিনিসটাও রাখতে পারি। আমরা নারীরা সম অধিকার প্রতিষ্ঠা করতে যাই, আমরা আমাদের কোটা বাতিল করেছি, ঠিক আছে, করলাম। নারী হিসেবে আমি সংসারও সামলাবো, ঘরের কাজও করবো। আমি যদি নিজের ইচ্ছা থাকে, আমি পড়াশোনা করে আমি চাকরিও করবো, আমি একটা প্রতিনিধিত্ব করব দেশের। কিন্তু এইরকম পজিশনে আমাদের মেয়েদেরকে আন্দোলন করা উচিত না, যেগুলো একটা সেক্টরের জন্য আরো 2টা সেক্টরে মেয়েরা হচ্ছে অপমানিত হয়। হ্যাঁ, এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, আমি দুঃখিত যদি কারো ব্যক্তিত্বে আঘাত লেগে থাকে, যে ওপেন স্মোক করা যাবে না, এই জিনিসগুলো নিয়ে আমরা আন্দোলন করছি। কিন্তু এই যে
ধর্ষণ হচ্ছে, মেয়েদের সাথে হেনস্থা করা হচ্ছে জায়গা জায়গায়, এটা নিয়ে আমরা কয়জন দাঁড়িয়েছি? যে ধর্ষণ হ্যাঁ, হচ্ছে সে বিষয় নিয়ে কিন্তু নারীদের কেউ ওইভাবে কোনো কথা বলছে না। কথা বলতে দেখছি না। না, কিন্তু লোকজন আরো বেশি কথা বলছে, নারীরা কথা বলছে স্মোক করা নিয়ে। স্মোক করা নিয়ে, স্লিভলেস পরা নিয়ে, ছেলেদের সম অধিকার নিয়ে। তো আমাদের ইসলামে কিন্তু নারীদেরকে ছেলেদের উপরেই রাখা হয়েছে, কিন্তু আমরা নিজেরাই তা মানে সমানে নিয়ে আসছি। যাই হোক, এই জিনিসটাই না যে কন্ট্রোভার্সি তৈরি হবে, কিন্তু আমার মনে হয় যে আসলে মানে এক্স্যাক্ট নারীদেরকে নিয়ে মেয়েরা ঘরে বিভিন্ন লাঞ্ছনার শিকার হচ্ছে, অ্যাবিউজমেন্টের শিকার হচ্ছে, মারধর করছে হাজবেন্ড বা ফ্যামিলির মানুষজন। মেয়েরা ধর্ষণ হচ্ছে জায়গায় জায়গায়, চিকিৎসা পাচ্ছে না ঠিকভাবে, বাসে উঠতে দিচ্ছে না, আরে এটা তো মেয়ে। তো এই জিনিসগুলো নিয়ে কাজ করুক। তার মানে আমরা যদি বলি যে মুক্ত বাংলাদেশ যেটাকে আমরা বলছি, এই মুক্ত বাংলাদেশে নারীদের একটা স্বাধীনতা থাকা, মানে নারীদের সেই স্বাধীনতা, যে স্বাধীনতা আমাদের প্রত্যাশিত ছিল, সেই স্বাধীনতা কি আপনি দেখছেন? সেইভাবে আসলে এখন এই যে উপদেষ্টাদের দিকটাই খেয়াল করি আমরা, সব জায়গায় কিন্তু পুরুষরাই ছিল, নারী কাউকে উপদেষ্টা সেভাবে দেওয়া হয়নি। তারপরে নারীদের যে অধিকারগুলো এখন কিছুটা এস্টাবলিশমেন্ট হচ্ছে, যেমন রিসেন্টলি দেখা গেল একটা টিভি প্রোগ্রামে একটা মেয়ে নিকাব পরে গিয়েছে, তাকে অপমানের কারণে তাদেরকে আবার ক্ষমা প্রার্থনা করতে হয়েছে। তো নারীদের যে যে প্লেসগুলো, এস্টাবলিশমেন্টের ব্যাপারগুলো এখনো হচ্ছে, যেমন নিকাব পরে আগে কেউ ইন্টারভিউ বা কোনো কাজ করতে পারতো না। তো আমাদের ইসলামেও তো মেয়েদেরকে জায়েজ করেছে যে তারা পর্দায় থেকে বা এই জিনিসগুলো কাজগুলো করতে পারবে। তো বর্তমান যেই ছাত্র সংগঠনগুলো আছে তারা দেখলাম কথা বলতেছে এই নিয়ে যে নারীদের নিকাব পরে যাই পড়ুক, তাদের অধিকার। তো অধিকারগুলো থাকুক, কিন্তু এই জিনিসটা একটা কন্ট্রোভার্সি বা আরেকটা নারীর জন্য যাতে লজ্জা না হয়, এইরকম অধিকার নিয়ে যাতে আমরা না দাঁড়াই। ছাত্রদের একটা নতুন সংগঠন হয়েছে, সেখানে আপনি ডাক পেয়েছিলেন কিনা, অথবা আপনারাও তো এই হাসিনা বিরোধী আন্দোলনে আপনি সরাসরি মাঠে থেকে আপনি আপনার ভূমিকা পালন করেছেন, সেই জায়গা থেকে আপনার অংশগ্রহণ, পরবর্তীতে অংশগ্রহণ থাকবে কিনা অথবা থাকার কথা ছিল কিনা? পলিটিক্সে আমি এখনো জড়াইনি, আর জড়ানোর ইচ্ছা তেমন একটা নাই, কারণ বাংলাদেশের রাজনীতি আসলে যতই বলি আমরা কলুষিত ছিল, ইন ফিউচার কি হবে আমার জানা নাই। কিন্তু আমার একটা কথা হচ্ছে, আমি অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করব। আজকে যদি আমি একটা দায়িত্ব ঘাড়ে নেই বা একটা দল থেকে নেই, তাহলে দেখা যাবে যে আমি ভালোটা শুধু বলতে পারবো, আমি খারাপটা বলতে পারবো না। তাহলে ছাত্রদের রাজনীতিটাকে আপনি কি সমর্থন করছেন না? হ্যাঁ, এখনকার অবশ্যই যারা ছাত্রদের রাজনীতি আমি সমর্থন করছি, এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। আমরা দেখে আসলাম যে আমাদের যে বাপ চাচার আমলে বা দাদাদের আমলে তারা দেশটাকে তাদের মতো করে চালিয়ে নিয়েছে, কিন্তু বর্তমান প্রজন্ম কাজ করুক, কিন্তু বয়সের যে ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি চলছে, আমার মনে হয় অ্যাটলিস্ট অনার্স পাশের পরে একটা স্টুডেন্টকে রাজনীতিতে প্রবেশ করা উচিত। অল্প বয়সে হয়তো আমরা নেতৃত্ব দিতে পারি, কিন্তু আমাদের যে পলিটিক্স নিয়ে খেলা করার ব্যাপারটা বা কূটনৈতিক ব্যাপারগুলো বা কোনো একটা জিনিস বোঝার যে ক্ষমতা, হয়তো সেই জিনিসটা কম হবে। আমাদের উচিত জেলা সেক্টরে হোক, সিটি কর্পোরেশন হোক, সব জায়গায় মানে একটা শিক্ষাগত যোগ্যতা যাতে আমাদের সেট করে দেওয়া হয়। আমরা যে বিগত যে ভিডিওগুলো দেখি, সংসদে সে একটা চিঠি পড়তে পারছে না বা একটা কাগজ পড়তে পারছে না, তাহলে এই মানুষগুলোকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে তারা বাইরের দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করবে? সামনের দিনগুলোতে নারীদের কি ধরনের অংশগ্রহণ আপনি দেখতে চান, অথবা এই দিবস উপলক্ষে নারীদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? নারী হয়েছি, আমার সাথে কোনো একটা ইনসিডেন্ট হয়েছে, হয়তো আমি ধর্ষণ বা জেল হোক বা হ্যারাসমেন্টের শিকার হয়েছি, কিন্তু তার মানে এই না যে আমি থেমে যাব। আমাদের পরিবারগুলোর যে মেন্টালিটি, বিশেষ করে গ্রামে বা একদম পাড়াগুলোতে, যে একটা মেয়েকে ইফটিজিং করা হচ্ছে, সেই মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, ঘরে তাকে বন্দি করা হচ্ছে। কারণ কি, তাহলে বাইরে গেলে ইফটিজ করবে বা এরকম কিছু একটা তার হুমকির জীবন থাকে। তো ছেলেটার তো কেউ বিচার করে না। তো মনে হয় যে দু একটা ছেলের বিচার করা উচিত, যারা ইফটিজিং করে তাদেরকে বন্ধ করা উচিত, আমাদের মেয়েদেরকে না। আজকে আমার সাথে একটা ইনসিডেন্ট হওয়ার পরে যদি আমি দমে যাই বা আমার ইচ্ছাগুলো, যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমি যেদিন জেলখানা থেকে বের হয়েছি আমি বাসায় যাইনি, আমি কাশিমপুর, সেই কত দূর, সেইখান থেকে মানে ঢাকার শেষ মাথায় পুরান ঢাকায় গিয়ে আমি পরীক্ষা দিয়েছি, সেমিস্টার ফাইনাল ছিল। সেমিস্টার ফাইনাল দিয়ে মানে আসার দিনই আমি পরীক্ষা দিয়ে তারপরে 10 দিনের মধ্যে পুরো পরীক্ষাটা কমপ্লিট করি। ওইটা তো আমার ফার্স্ট ক্লাস ছিল আলহামদুলিল্লাহ, মানে খুব ভালো 3.12 ছিল, মানে ছিল কি বলে ইমপ্রুভমেন্ট ছিল, ফেল ছিল, সব মিলে তাও 3.12 ছিল আমার সিজিপিএ। তো মেয়েদের আসলে বসে থাকার জিনিস না, মেয়েরা, আমাদের মধ্যে অনেক পোটেনশিয়ালিটি আছে, হয়তো আমরা সামনে বসে কাজ না করি, আমরা পিছনে অনেক কিছু করতে পারি। আমাদের মানে বায়োলজিক্যালি একটা মেয়ে ছেলের থেকে 4 বছরের মেন্টালিটি গ্রো করে। তো
তো আমরা সামনে নাকচ করে আমরা পিছন থেকে উপদেষ্টা হিসেবে বা আমরা বিভিন্ন আমলার জায়গায় বা সেই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি। আমাদের যে মানে ফ্যামিলির একটা মেন্টালিটি থাকে যে মেয়ে ছোট মানে একটু হলে বয়স হলে আমরা বিয়ে দিয়ে দিব, আবার আমি একটা মানুষ হসপিটালে গেলে আমরা খুঁজি যে মেয়ে ডাক্তার কোথায়। তাহলে এই জিনিসটা মানে খুবই কন্ট্রোভার্সি আমার কাছে লাগে যে যারা পর্দা করে তারা মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয় কিন্তু আবার খুঁজে মেয়ে ডাক্তার কোথায়। এখন আমি যদি আমার মেয়েকে ঘরে বসিয়ে দেই তাহলে মেয়ে ডাক্তারটা কোথায় পাবো? তো ফ্যামিলিগুলোকে এই জিনিসগুলা ফ্যামিলি প্লাস আমাদের নিজের মেন্টালিটি সমাজ সবার কিছু পরিবর্তন আনা উচিত মেয়েদের ক্ষেত্রে। খাদিজা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ভাইয়া, বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সেই সাথে আগামী পর্বে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।